গুড মর্নিং স্টুডেন্ট, স্বাগতম জানাই তোমাদের এইচএস বায়োলজি ক্লাসে উপস্থিতির জন্য। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হিউম্যান রিপ্রোডাকশনের গ্যামেটোজেনেসিস প্রক্রিয়া সম্পর্কে। গ্যামেটোজেনেসিস প্রক্রিয়া বলতে বোঝায় যে গ্যামেট উৎপাদন প্রক্রিয়া, অর্থাৎ লিঙ্গভেদে গ্যামেট দুই ধরনের হয়। একটা হচ্ছে পুং গ্যামেট বা শুক্রাণু এবং আরেকটা হচ্ছে স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু। পুং গ্যামেট উৎপাদন হয় পুরুষ দেহে এবং স্ত্রী গ্যামেট উৎপাদন হয় স্ত্রী দেহে। তো পুং গ্যামেটের যে উৎপাদন প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে বলা হয় স্পারমাটোজেনেসিস এবং স্ত্রী গ্যামেটের যে উৎপাদন প্রক্রিয়া সেটাকে বলা হয় উজেনেসিস। তাহলে গ্যামেটোজেনেসিসের পার্ট হচ্ছে দুটো, একটা হচ্ছে স্পারমাটোজেনেসিস, একটা হচ্ছে উজেনেসিস। অর্থাৎ স্পারমাটোজেনেসিস পুরুষ দেহে প্রায় 11 থেকে 14 বছর এজে শুরু হয় এবং এর সমাপ্তি ঘটে প্রায় 60 থেকে 65 বছর। তাই 11 থেকে 14 বছর থেকে শুরু তো 60 থেকে 65 বছরের শেষ, তার এর মধ্যে যে পিরিয়ড ডিউরেশন, এই ডিউরেশনের মধ্যে কিন্তু শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াটা চলতে থাকে। অর্থাৎ বলা যায় যে পুরুষদের যে প্রধান যৌনাঙ্গ শুক্রাশয়, সে শুক্রাশয় থেকে যে শুক্রাণু উৎপাদন হয় সেই প্রক্রিয়াটাকে বলা হয় স্পারমাটোজেনেসিস। আর স্ত্রী দেহে প্রায় এজ 9 থেকে 11 বছর এজ কিন্তু ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়াটা শুরু হয় এবং শেষ হয় প্রায় 40 থেকে 45 বছর এজে। অর্থাৎ 9 থেকে 11 বছর স্টার্টিং এবং 40 থেকে 45 বছর এন্ড, তার এর মধ্যে যে ডিউরেশন, এই ডিউরেশনের মধ্যে কিন্তু ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়াটা চলতে থাকে। অর্থাৎ স্ত্রী দেহের যে প্রধান যৌনাঙ্গ ডিম্বাশয়, সেই ডিম্বাশয় থেকে যখন ডিম্বাণু উৎপাদন হয় সেই প্রক্রিয়াটাকে বলা হয় উজেনেসিস। গ্যামেটোজেনেসিসের আমরা দুটো পার্ট পেলাম, স্পারমাটোজেনেসিস, একটা হচ্ছে উজেনেসিস। এবার আমরা বিস্তারিতভাবে স্পারমাটোজেনেসিস এবং উজেনেসিস সম্পর্কে জানব। প্রথমে যেটা আলোচনা করব বা জানবো সেটা হচ্ছে স্পারমাটোজেনেসিস সম্পর্কে, তারপরে উজেনেসিস সম্পর্কে জানব। স্পারমাটোজেনেসিসটা বললাম যে পুরুষ দেহে ঘটে। এর কতগুলো দশা রয়েছে। 1 নম্বর দশা দেখো ফরমেশন অফ স্পারমাটিড এবং আরেকটা দশা রয়েছে দেখো স্পারমিওজেনেসিস। আচ্ছা, ফরমেশন অফ স্পারমাটিড মানে কি, যে স্পারমাটিডের গঠন, এই গঠনটা 3টে উপদশায় কিন্তু সম্পূর্ণ হয়। 1 নম্বর উপদশা হয়েছে দেখো মাল্টিপ্লিকেশন অর্থাৎ সংখ্যা বৃদ্ধি দশা। তারপরে দেখো দ্বিতীয় গ্রোথ উপদশা অর্থাৎ আয়তনে বাড়া। তারপরে 3 নম্বর যেটা রয়েছে দেখো ম্যাচুরেশন মানে কি, যে একেবারে পূর্ণতা প্রাপ্তি। তাহলে স্পারমাটিডের 3টে উপদশা, একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, গ্রোথ এবং ম্যাচুরেশন, সংখ্যা বৃদ্ধি, আয়তনে বাড়া এবং পূর্ণতা প্রাপ্তি উপদশা। তারপরে দ্বিতীয় যেটা দশা রয়েছে দেখো স্পারমিওজেনেসিস হচ্ছে যে স্পারমাটিড যে পেলাম, অর্থাৎ ফরমেশন অফ স্পারমাটিড, এই যে স্পারমাটিডটা পাচ্ছি এতগুলো উপদশার মাধ্যমে, সেই স্পারমাটিড থেকে যখন স্পার্ম তৈরি হয়, শুক্রাণু তৈরি হয়, সেই প্রক্রিয়াটাকে বলা হয় স্পারমিওজেনেসিস। অর্থাৎ স্পারমাটিড থেকে শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াকে বলা হয় স্পারমিওজেনেসিস। তাহলে এবার আমরা এগুলো বিস্তারিতভাবে এখানে জানব। তাহলে প্রথমে আমি দেখাই যে এটা ধরো শুক্রাশয়, এখানে এরকম সেপ্টাম থাকে, সেই সেপ্টামগুলোকে বলা হয় টেস্টিকুলার সেপ্টাম। সেই সেপ্টামগুলো কি বলা হয়, টেস্টিকুলার সেপ্টাম। এই সেপ্টামের মধ্যে কি থাকে, এই সেমিনিফারাস টিউবিলগুলো থাকে, প্রায় 2 থেকে 3টে করে থাকে। আমি এদের পূর্বে ক্লাসে বলেছি। এই যে সেমিনিফারাস টিউবিল,
এই টিউবের মধ্যে কিছু কোষ দেখা যায়। তার মধ্যে একটা কোষ হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম কোষ, জার্মিনাল এপিথেলিয়াম সেল। আরো কিছু কোষ থাকে তার পাশে, যেমন তোমার সার্টোলি সেল, সেগুলো কাজে রয়েছে, সেগুলো পরে বলবো। তারপর লিডিক সেল, তারও ভূমিকা রয়েছে। তাই প্রথমে যেটা দেখছি যে জার্মিনাল এপিথেলিয়াম কোষগুলো থাকে। অর্থাৎ এই জার্মিনাল এপিথেলিয়াম সেল বা জার্ম সেল বা শুক্রাণু মাতৃক কোষ বলা হয়, এই শুক্রাণু মাতৃক কোষগুলো থেকে কিন্তু স্পার্মটা উৎপাদন হয়। তাহলে কিভাবে হয়, এখান থেকে একটা সেল নিয়ে নিলাম, ধরো যে এটা জার্মিনাল এপিথেলিয়াম সেল বা শুক্রাণু মাতৃক কোষ বা শুক্রাণু মাতৃক কোষ। তাহলে এখান থেকে একটা সেল নিলাম শুক্রাণু মাতৃক কোষ। তাহলে আমরা কিন্তু এবার ফরমেশন অফ স্পারমাটিডে ঢুকলাম, ফরমেশন অফ স্পারমাটিড। তাহলে এখান থেকে একটা সেল নিলাম, সেটা হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম কোষ বা শুক্রাণু মাতৃক কোষ, সেটা হচ্ছে ডিপ্লয়েড প্রকৃতির 2N। সেটা কি প্রকৃতির, মাঝে লিখে দিই 2N, ডিপ্লয়েড প্রকৃতির। এরপরে কি হয়, এখানে ডিভিশন হয়, মাইটোসিস ডিভিশন। মাইটোসিস ডিভিশন করো, মানে একই রকম সমূহ, তাহলে এটাও 2N। আবার ডিভিশন, তাহলে একটা থেকে সংখ্যাগুলো 4টায় দাঁড়াবে। তাহলে এখানে কি হলো, সংখ্যা বাড়লো, তাহলে এটাকে বলতাম আমরা বলছি মাল্টিপ্লিকেশন উপদশা। তার ফরমেশন অফ স্পারমাটিডা, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন উপদশা। তাহলে একটা থেকে 4টা বলতো সংখ্যা গুণিতক হারে কিন্তু সংখ্যাটা বাড়লো, প্রত্যেকটা কিন্তু ডিপ্লয়েড। এখানে এই যে দুটো সেল, এই দুটো সেলকে বলা হয় টাইপ এ, এটা বলা হয় টাইপ বি। অর্থাৎ টাইপ এ যেগুলো রয়েছে সেগুলো স্টেম কোষে থাকে, সেগুলো আয়তনে বাড়ে, এবং টাইপ বি যেগুলো, সেগুলোকে একটা করে শুক্রাণু মাতৃকোষ ধরা হয়, তারপরে বিবাহিত হতে থাকে। যেমন এখানে শুক্রাণু মাতৃকোষ একটা ধরেছে, সেখানে এইভাবে এখানে একটা করে ধরবো, আমি দেখাচ্ছি। তাহলে এগুলোকে বলা হয় টাইপ এ, এগুলোকে বলা হয় টাইপ বি। এই যে 4টা সেল, এগুলোকে বলা হয় এক কথায় স্পারমাটোগোনিয়া, এগুলোকে বলা হয় স্পারমাটোগোনিয়া। এবার এখান থেকে একটা সেল নিলাম, অর্থাৎ এক বচনে একটা যখন নেব, এক বচনে বলা হয় স্পারমাটোগোনিয়াম। কি বলা হয়, স্পারমাটোগোনিয়াম। এখানে একটা নিলাম এবং সেটা আকারে বড়, অর্থাৎ এটার আকারটা একটু বড় করি, একটু বড়, অর্থাৎ আয়তনে বাড়লো। তাহলে এই যে সেল, এই সেলটা হচ্ছে আয়তনে যখন বেড়ে যাবে, তাহলে এটাকে বলছি আমরা গ্রোথ, অর্থাৎ এটা হচ্ছে গ্রোথ উপদশা, ফরমেশন অফ স্পার্মা। এই যে স্পারমাটোগোনিয়াম পেলাম, একে তখন বলা হয় প্রাইমারি স্পারমাটোসাইট। স্পারমাটোসাইট। এরপরে কি হয়, এখানে মিওসিস বিভাজন হয়। মিওসিস বিভাজন দেখা, অর্থাৎ রিডাকশন। মিওসিস মানে কি, রিডাকশন। তাহলে 2N থেকে সব কি হবে, N। অর্থাৎ এখানে যদি 46 থাকে, তাহলে এগুলো কি আসবে, এর পর্যন্ত 46, এগুলো কি আসবে, 23 23 করে আসবে। এবার প্রত্যেকটা কি 23টা করে থাকবে প্রত্যেকটাতে। যেহেতু এখানে কি হলো, রিডাকশন হয়ে গেল, অর্ধেক হয়ে গেল। আমাদের যে ক্রোমোজোম সংখ্যা 46, 46টা যদি এখানে দাঁড়ায়, তাহলে এখানে প্রাইমারি স্পারমাটোসাইট থেকে এটা কি হয়, আস্তে আস্তে কি হচ্ছে, মিওসিস বিভাজন হওয়ার পরে কি হচ্ছে, সেখানে রিডাকশন হচ্ছে, অর্থাৎ এখানে 23টা হচ্ছে। তাহলে এটাকে বলবো আমরা মিওসিস 1, এটা বলবো আমরা মিওসিস 2।
তাহলে এখানে দেখো যে প্রাইমারি স্পারমাটোসাইট এই যে দুটো তৈরি করবে, তখন এটাকে বলবো আমরা সেকেন্ডারি স্পারমাটোসাইট। সেকেন্ডারি স্পারমাটোসাইট। এবং এখান থেকে যে চারটা পেয়ে গেল এগুলোকে বলা হয় তখন স্পারমাটিড। স্পারমাটিড অর্থাৎ এই তখন উপদশাকে বলবো আমরা ম্যাচুরেশন, অর্থাৎ পূর্ণতা প্রাপ্তি। এটা তখন বলবো আমরা ম্যাচুরেশন। উপদশা, ফরমেশন অফ স্পারমাটিড এন্ড ম্যাচুরেশন। তাহলে এখানে আমরা তিনটা পেয়ে গেলাম। তাহলে এখানে দেখো যে আমার দরকার ছিল স্পারমাটিড, ফরমেশন অফ স্পারমাটিড, স্পারমাটিড উৎপন্ন করা। তাহলে এখানে আমরা দেখো চারটা স্পারমাটিড পেয়ে গেছি, হ্যাপ্লয়েড চারটা স্পারমাটিড পেয়ে গেছি। এবার এর যে পরবর্তী ধাপ দশা, সেটা হচ্ছে স্পারমিওজেনেসিস, অর্থাৎ স্পারমাটিড পেয়ে গেছি, স্পারমাটিডে স্পার্ম। তাহলে এই পরবর্তী ধাপে কি হয়, স্পার্ম তৈরি হয়। এইভাবে স্পার্মগুলো তৈরি হয়। এই প্রক্রিয়াটাকে বলা হয় তখন স্পারমিওজেনেসিস। তবে এখানে আর একটা দশা ঘটে, সেটা হচ্ছে স্পারমিয়েশন। স্পারমিয়েশনটা কি, যে আমরা দেখলাম যে এই যে জার্মিনাল এপিথেলিয়াম কোষগুলো রয়েছে, তার পাশাপাশি কিন্তু সার্কটলি কোষগুলো থাকে। সেই সার্কটলি কোষগুলো কি করে, যে যখন অপরিণত অবস্থায় শুক্রাণু থাকে বা স্পার্মগুলো থাকে, তখন কি হয়, এদের মস্তকটা কিন্তু সেই সার্কটলি কোষে ঢুকে থাকে, পতিত থাকে। সেখান থেকে কি করে, ও পুষ্টিরসটা নিতে থাকে। পুষ্টিরসটা নিয়ে কিন্তু কি হয়, যে আস্তে আস্তে পরিণত লাভ করে, পূর্ণতা প্রাপ্তি হয়। যখন পরিণত হয়ে যায় তখন কি হয়, সেখান থেকে রিলিজ করে, অর্থাৎ সেই স্থানটাকে ছেড়ে দেয়। সেই যে স্থানটাকে ছেড়ে দিল, সে প্রক্রিয়াটাকে বলা হয় স্পারমিনেশন। অর্থাৎ সেখানে অ্যাবেল হলো, মোটাইল হলো, চলনে সক্ষম হলো, তখন চলনে সক্ষম হলে কি হচ্ছে, সেই জায়গাটাকে ছেড়ে দিচ্ছে, সেই প্রক্রিয়াটা বলছি আমরা স্পারমিয়েশন। তার এখানে কিন্তু সেখানে একটা দশা হয় স্পারমিয়েশন। তার এখানে দেখো, এখানে আমরা শুক্রাণু মাতৃকোষ থেকে আমরা স্পারমাটিড পেলাম, স্পারমাটিড থেকে স্পার্মটা পেলাম। এখানে যে স্পার্মগুলো, এই যে দেখো স্পার্মের যদি আমি সেটটা দেখি, যে এইরকম স্পার্মের মাথার উপর অংশে যে তোমার অংশ থাকে, সেটাকে বলা হয় অ্যাক্রোজোম, নিচে থাকে নিউক্লিয়াসটা। অ্যাক্রোজোমের একটা বিশেষ কাজ রয়েছে, যে অ্যাক্রোজোম শুক্রাণুর যেহেতু মস্তকে থাকছে, সেহেতু সেখানে একটা এনজাইম ধারণ করে। সেই এনজাইমটা হচ্ছে লাইসোজাইম। সেই এনজাইমের কাজটা কি, শুক্রাণু যখন ডিম্বাণু প্রাচীরকে ভেদ করে, অর্থাৎ ডিম্বাণু প্রাচীর যে আবরক তিনটে রয়েছে, করোনা, রেডিয়েটার, জোনা পেলুসোজা আর ভাইটালাইন পর্দা, এই পর্দাগুলোকে ভেদ করতে সাহায্য করে কি, এই যে অ্যাক্রোজোম থেকে যে লাইসোজাইম এনজাইমটা নিশ্চিত হয়, সেই এনজাইমগুলো কি করে, সেটাকে প্রাচীরটাকে ডিম্বাণু প্রাচীরকে ভেদ করতে কিন্তু সাহায্য করে। তারপরে নিউক্লিয়াসটা কি করে, ঢুকিয়ে দেয় ডিম্বাণুর মধ্যে। তাহলে এটা কিন্তু একটা বিশেষ ভূমিকা রয়েছে। তারপরে কি হয়, যে এই শুক্রাণুগুলো কি হয়, আস্তে আস্তে পরিপুষ্ট হয়। কখন, যখন তোমার স্পারমিয়েশন হলো, তারপরে ওর এপিটেস্টিস, তারপর ভাষা ইফারেন্সিয়া, এপিডিডাইমিস, ভাষা ডিফারেন্সিয়া, তারপর ইজাকুলেটেড ডাক্ট হয়ে তোমার ইউরিনোজেনিটাল ট্র্যাক্ট হয়ে বাইরে বেরিয়ে আসে। তখন এই যে একটা রাস্তা হয়, এই রাস্তা পরে কি হয়, আস্তে আস্তে ও আরো অ্যাবেল এবং মোটাইল হয়, অর্থাৎ পরিপুষ্ট হয়। এই যখন এই চলন করে, বিভিন্ন জায়গা থেকে পুষ্টি পায়, সেখান থেকে কি হয়, সেখান থেকে ও কিন্তু আরো অ্যাভেলেবল হয়ে যায় আর কি। এইগুলো ব্যাপার রয়েছে। তাহলে এখানে একটা কোশ্চেন হয়, যে এই যে গোলাকার স্পারমাটিড, এই স্পারমাটিড গুলো স্পার্মে কনভার্ট হলো, তো রূপান্তরিত হলো। তাহলে এখানে একটা গোল শেপ, এখানে কিন্তু একটা আলাদা শেপে রয়েছে। তো এই শেপটা এলো কি করে, এই শেপটার জন্য ডিউরেশন লাগে 74 ডেজ, অর্থাৎ 74 দিন প্রায় সময় লাগে। অর্থাৎ স্পারমিওজেনেসিসে যে স্পারমাটিতে স্পার্ম তৈরি করে, এই যে ডিউরেশন, এই ডিউরেশনটা হচ্ছে 74 ডেজ। এটা 74 ডেজ টাইম লাগে। এটা কিভাবে লাগে, এবং এই 74 দিনের মধ্যে কি হয়, সেটা আমি একটু বলছি মৌখিক।
যে এই 74 দিনে কি হয়, যখন স্পারমাটিন থেকে স্পার্মগুলো তৈরি হয় তখন যে এর মধ্যে যে নিউক্লিয়াসটা থাকে, এই নিউক্লিয়াসটা কিন্তু এর আর এর কিন্তু আলাদা, অর্থাৎ স্পার্মের আলাদা এবং স্পারমাটিনের আলাদা। এই নিউক্লিয়াসগুলো কি হয় তখন আরো কনডেন্স হয়, অর্থাৎ ঘনীভূত হতে থাকে। ঘনীভূত হতে থাকলে কি হবে, এই যে ঘন হয় এবং সেখানে যে এমআরএনএ গুলো থাকে, বিভিন্ন আরএনএ গুলো, সেগুলো কি হয় আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যায়। এরপর ভ্যানিশ হয়ে গেলে কি হবে, সেখানে যে আরো কিছু যেগুলো তোমার দেখো যে অ্যালকানাইন যেগুলো প্রোটিন অর্থাৎ ক্ষারীয় প্রোটিন সেগুলো থেকে থাকে। আর তারপর অ্যাসিডও যেগুলো প্রোটিন সেগুলো কি হয় আস্তে আস্তে কি হয়, সেগুলো কিন্তু বিলুপ্তি হয়ে যায়। তাহলে এর মধ্যে কি হয়, একটা বিশাল আমূল চেঞ্জ পরিবর্তন হয়, একটা আমূল পরিবর্তন ঘটে, একটা পরিবর্তন ঘটে বলে কিন্তু এইরকম শেপগুলো আসে। তারপরে দেখবে যে এখানে বিভিন্ন কোষ অঙ্গাণু, যেমন তোমার গলগি বডি, সে গলগি বডিতেও অ্যাক্রোজোম গঠনে বিশেষ ভূমিকা গ্রহণ করে। তারপরে যে সেন্টিওলগুলো রয়েছে সেই অ্যাক্সিয়াল ফিলামেন্টগুলো গঠন করে, অর্থাৎ তেল অংশটা গঠন করতে সাহায্য করে। তা এগুলো যেহেতু নিউক্লিয়াস আস্তে আস্তে কী হচ্ছে আরও ঘনীভূত হতে থাকছে, তাহলে ঘনীভূত হওয়ার ফলে কী হয়, ওর যে একটা এরিয়াল মুভমেন্ট, অর্থাৎ যে ওভাল বা ফ্ল্যাট অ্যান্ড শেপ, সেটা কিন্তু টেন্ডেন্সিটা আস্তে আস্তে কি হয় বাড়তে থাকে, এবং বাড়ার ফলে আস্তে আস্তে কি হয় এত কিছু চেঞ্জের মধ্য দিয়ে কিন্তু এই শেপটাও আসে, তখন ও কিন্তু মোটাইল হয় এবং কি হয় পূর্ণতা প্রাপ্ত হয়। তাহলে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে নন মোটাইল, স্পারমাটিড হচ্ছে নন মোটাইল অর্থাৎ চলনের অক্ষম, কিন্তু এখানে এই যে 10% তৈরি হলো, তার মানে কি এগুলো হচ্ছে কি এই স্পার্মগুলো হচ্ছে চলনে সক্ষম। তাহলে স্পারমাটিডগুলো চলনে অক্ষম, নন মোটাইল, আর এরা হচ্ছে মোটাইল। তাই এই সমস্ত পরিবর্তনগুলো ঘটে বলে কিন্তু ঘটে কত দিনে, 74 দিন, প্রায় 74 দিনে ঘটে বলে কি হচ্ছে এই স্পার্মগুলো তোমার তৈরি হচ্ছে। তাহলে এটা হচ্ছে কি যে স্পারমাটিড থেকে স্পার্ম হওয়ার যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা 74 দিনে হচ্ছে, অর্থাৎ এই প্রক্রিয়াটাকে বলা হয় স্পার্মিওজেনেসিস। আর এখান থেকে কি হয়, এখান থেকে কিন্তু সার্টোলি যে সেলগুলো থাকে, সেই সার্টোলি সেল থেকে কি করে স্পার্মটা কি করে পুষ্টি পদার্থ শোষণ করতে থাকে। তাহলে এটা গেল কি, এটা গেল স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া। স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ায় আমরা প্রথম যেটা ভাবলাম ফর্মেশন অফ স্পারমাটিড, এবং দ্বিতীয় যেটা নাম সেটা হচ্ছে স্পারমিওজেনেসিস, অর্থাৎ স্পারমাটিড থেকে স্পার্ম উৎপাদন প্রক্রিয়া। এবার আমরা দেখব যে সেকেন্ড যেটা ছিল সেটা হচ্ছে ওজেনেসিস। ওজেনেসিস এখানে একই রকম দশাগুলো থাকবে, একটু চেঞ্জ। ওজেনেসিস প্রক্রিয়াও যে ধাপগুলো, সেই ধাপগুলো প্রায় যে স্পারমাটোজেনেসিস পেলাম সেই ধাপের মতোই, একটু চেঞ্জেস রয়েছে। এক্ষেত্রে কি করব, এক্ষেত্রেও ওজেনেসিস প্রক্রিয়া কি করব, যে ডিম্বা, এটা স্ত্রী দেহে ঘটে, স্ত্রী দেহের প্রধান যৌনাঙ্গ ডিম্বাশয়, সেই ডিম্বাশয়ের মধ্যে কিন্তু ঘটে। সেই ডিম্বাশয়ের মধ্যে যে ফলিকলগুলো রয়েছে সেগুলো হচ্ছে ডিম্বাণু জন্মমাতৃ কোষ, সেই ফলিকলগুলো থেকে কিন্তু ডিম্বাণু উৎপাদন হয়। তাহলে এখানে লিখে দিই ডিম্বাণু মাতৃকোষ, অর্থাৎ ডিম্বাশয়ের মধ্যে যে ফলিকলগুলো রয়েছে সেই ফলিকলগুলো থেকে কিন্তু আস্তে আস্তে ডিম্বাণুগুলো উৎপাদন হয় ধাপে ধাপে। তা কীভাবে হয়, এখানেও একই রকম সেম, যে ডিম্বাণু মাতৃকোষ রয়েছে, ডিম্বাণু মাতৃকোষ মাইটোসিস বিভাজন হলো, মাইটোসিস বিভাজনের ফলে দেখো দুটো থেকে চারটা তৈরি হবে, মানে কি এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন দশা, অর্থাৎ মাল্টিপ্লিকেশন সংখ্যা বৃদ্ধি দশায় চারটা তৈরি হলো। এই জায়গায় নামটা দিয়ে দেবো তখন উগোনিয়া, নামটা কি দেবো উগোনিয়া। এগুলোকে বলবো আমরা উগোনিয়া।
তাহলে ওখানে আমি স্পার্মাটোগোনিয়া পেয়েছিলাম, এখানে ওগোনিয়া পেয়েছি। এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। এবার ওগোনিয়াটা কি হয়, ওগোনিয়া থেকে একটা নিলাম, এক বছরে ওগোনিয়াম বলা হয়, তাহলে একটা নিলাম মানে কি, সেখানে যেটা তৈরি হবে সেটাকে বলবো আমরা প্রাইমারি উসাইট। সেটা স্পার্মাটোসাইট ছিল, এখানে প্রাইমারি উসাইট। তারপরে দেখো এখানে একই রকম 46 থেকে এবার মিউসিস বিভাজন হচ্ছে, মিউসিস 1 মিউসিস 2, তাহলে এখানে কি তৈরি হবে, সেকেন্ডারি উসাইট। এবার এখানে একটু পরিবর্তন হয়, এখানে কিন্তু পোলার বডি তৈরি হয়, এই কি তৈরি হয়, পোলার বডি। এবং এখান থেকে আবার ডিভিশন হলো, এক মানে কি এখানে পোলার বডি, এখানেও পোলার বডি, এখানে একটা পোলার বডি। তাহলে দেখো যে প্রাইমারি যে উসাইট পেলাম, প্রাইমারি উসাইট থেকে সেকেন্ডারি উসাইট পেলাম। এবার সেকেন্ডারি উসাইট থেকে এখানে যেগুলো পাবো সেগুলো হচ্ছে উটি। তাহলে এগুলোকে বলছি আমরা উটি। তাই 46 থেকে 23টা করে, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু 23টা করে ক্রোমোজোম থাকবে, যেহেতু এখানে রিডাকশন হলো, অর্থাৎ মিয়োসিস বিভাজন হলো, মিয়োসিস 1 মিয়োসিস 2। তাহলে এখানে আমরা পেলাম মাল্টিপ্লিকেশন দশা, সংখ্যা বৃদ্ধি দশা, এখানেও তোমার গ্রোথ দশা, আয়তনের বাড়ার দশা, এবং এখানে পেলাম আমরা ম্যাচুরেশন দশা, পূর্ণতা প্রাপ্তি দশা। এবার আমি বলি যে এখান থেকে যে প্রাইমারি উসাইট থেকে সেকেন্ডারি উসাইটটা তৈরি হলো, এই যে সেকেন্ডারি উসাইট থেকে উটি তখনই গঠন করবে যখন এই সেকেন্ডারি উসাইটকে কোনো স্পার্ম পেনিট্রেট করবে, অর্থাৎ কোনো স্পার্ম দ্বারা এই কিন্তু নিষিক্ত হবে, ওকে ফিউজ করবে, তখনই কিন্তু উদ্ভিদটা তৈরি হবে, না হলে উদ্ভিদটা তৈরি হবে না। আবার বলি, সেকেন্ডারি উসাইটকে যদি স্পার্ম বা শুক্রাণু যদি একে নিষিক্ত করে তাহলে উদ্ভিদ গঠন হবে, যদি না স্পার্ম দ্বারা নিষিক্ত হয় তাহলে কিন্তু উদ্ভিদ গঠন হবে না। বোঝা গেল ব্যাপারটা? এবার দেখো এখানে দেখো এই যে পোলার বডিগুলো গঠন হয়েছে, এই পোলার বডিগুলো কিন্তু সাইটোপ্লাজম বিহীন। এই পোলার বডিতে কোনো সাইটোপ্লাজম থাকে না, কিন্তু এদের মধ্যে কি হয়, এখানে সাইটোপ্লাজম থাকে। কেন? যে যখন একটা উদ্ভিদ গঠন করে বা ওভাম তৈরি হয় বা সেকেন্ডারি উসাইট তৈরি হচ্ছে, তখন কি হচ্ছে, তখন ওর মধ্যে প্রচুর পরিমাণে সাইটোপ্লাজম থাকছে। যে একটা যেহেতু একটা ওভাম বা একটা সেকেন্ডারি উসাইট তৈরি হচ্ছে, সেহেতু সাইটোপ্লাজমে কিন্তু ক্লিভেজটা হয়, এবং ওর মধ্যে যে নিউক্লিয়াসটা থাকে, সেই নিউক্লিয়াসটা হচ্ছে যে ওক বা তোমার কুসুম, সেই কুসুমের পরিমাণ কিন্তু বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে। অর্থাৎ হিউম্যানের ক্ষেত্রে যে কুসুমটা থাকে সেটা হচ্ছে মাইক্রোলেসিক্যাল। কেননা যখন ওভামটা যখন স্পার্ম দ্বারা নিষিক্ত হয়, তখন যে জাইগোট ফর্মেশন হয়, জাইগোটটা আস্তে আস্তে কী হয়, যে মাতৃ দেহে কিন্তু হিউম্যানের ক্ষেত্রে কিন্তু পালিত হয়, এবং সেটা মাতৃ দেহের সঙ্গে একটা আম্বিলিকাল কর্ড দ্বারা যুক্ত থাকে মাতৃ দেহের সঙ্গে। সে আম্বিলিকাল কর্ড দ্বারা কিন্তু যুক্ত থাকার পরে কি হয়, মাতৃ দেহ থেকে পুষ্টিরসটা পায়, সেহেতু সেখানে কুসুমের পরিমাণটা কম থাকলে চলে যাবে, অর্থাৎ মাইক্রোলেসিক্যাল থাকে। এবং সাইটোপ্লাজম পরিমাণটা বেশি থাকে, যেহেতু এখানে ক্লিভেজটা শুরু হয়। কিন্তু অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে কি হয়, যে অন্যান্য প্রাণীর ক্ষেত্রে যেমন বার্ড, রেপটাইলসের দেখবে এদের ম্যাক্রোলেসিক্যাল থাকে, তারপর ব্যাঙের দেখবে মেসোলেসিক্যাল থাকে। তাহলে এগুলো কি হয়, এগুলোর ক্ষেত্রে কিন্তু কুসুমের পরিমাণটা বেশি থাকে। কেননা এই সমস্ত প্রাণীরা কি করে, ডিমগুলো বাইরে বেরিয়ে আসে, সেখানে কি হয়, মাতৃর সঙ্গে কোনো কানেক্টেড থাকে না। মাতৃর সঙ্গে যেহেতু কানেক্টেড থাকে না, সেহেতু ওর কুসুম বা ওল্ক যে থাকে, সেই ওল্ক বা কুসুমটা কি করে,
পুষ্টি পদার্থ প্রদান করে, অর্থাৎ জায়গাটা যখন পরিস্ফুটন হবে সেখান থেকে পুষ্টি নেবে, সেহেতু সেখানে কুসুমের পরিমাণটা বেশি থাকা দরকার এবং সাইটোপ্লাজমটাও বেশি থাকা দরকার, যেহেতু ক্লিভেজটা হবে। এই জন্য কিন্তু যে একটা ডিম্বাণু মাতৃকোষ থেকে যেহেতু একটা ওভন তৈরি হয় বা উদ্ভিদ গঠন করছে, সেহেতু কি হয়, সেহেতু সেখানে সাইটোপ্লাজম পরিমাণটা বেশি থাকতেই হবে এবং ইয়কের পরিমাণটা বিভিন্ন প্রাণী ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন হিউম্যানের ক্ষেত্রে মাইক্রোলেসিথিয়াল, রেপটাইল বার্চ, এদের ক্ষেত্রে থাকছে তোমার ম্যাক্রোলেসিথিয়াল, ব্যাঙের ক্ষেত্রে মেসোলেসিথিয়াল, আরও বিভিন্ন ভাগ রয়েছে, আইসোলেসিথিয়াল, টেলোলেসিথিয়াল, এই সমস্ত জিনিসগুলো রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে যে এই কারণে কিন্তু এগুলো কি, এগুলো অল অফ দিস, এগুলো কি হচ্ছে, এগুলো হচ্ছে পোলার বডি, এগুলো হচ্ছে সাইটোপ্লাজম বিহীন অংশ। এবার এই যে তোমার পেনিকটেট যদি শুক্রাণু দ্বারা কি বললাম, সেকেন্ডারি উৎসাহিতটা কি হয়, নিষিক্ত হয়, তো তখনই হবে এই সেকেন্ডারি উৎসাহিতটা, যে তখনই কিন্তু ডিম্বপাত ঘটে যখন মেয়েদের যে রয় চক্রে একটা ডিউরেশন 28 দিন, তাদের 28 দিনের মধ্যে যে 14 দিন যে সময়টা, 14 দিন, সেই 14 দিনে কিন্তু মেয়েদের ওভুলেশনটা হয়, অর্থাৎ ডিম্বপাতটা হয়। কিভাবে হয়, যে গ্রাফিয়ান ফলিকল পরিণত হয়, অর্থাৎ ফলিকলটা কি হয়, পরিণত প্রাপ্তি লাভ করে গ্রাফিয়ান ফলিকলে পরিণত হয়। গ্রাফিয়াল ফলিকলটা কি হয়, সেখানে সেকেন্ডারি উৎসাহিতটা ধারণ করে, সেখানে 14 দিনের মাথা ওভুলেশন ঘটে। ওভুলেশন ঘটলে কি হবে, সেটা যে পেরিটোনিয়াম ক্যাভিটি সেখানে পড়ে, সেখান থেকে কি হয়, যে ফিমবিরি রয়েছে সেটা গ্রহণ করে। ফিমবিরি কি করে, তখন তোমার ফ্যালোপিয়ান নালী বেয়ে কোথায়, যে অ্যাম্পুলা যে অংশ, সেখানে কিন্তু ডিম্বাণুটাকে রাখে এবং সেই ডিম্বাণুটা কি করে, ডিম্বাণু বলছি সরি, সেটা সেকেন্ডারি উৎসাহিত, ডিম্বাণু এখনো বলা যাবে না, সেটা সেকেন্ডারি উৎসাহিত, তাই সেকেন্ডারি উৎসাহিতটা সেখানে থাকে। এবার সেকেন্ডারি উৎসাহিতটা স্পার্মের জন্য কিছু 36 ঘন্টা ওয়েট করে এবং স্পার্মের অ্যাবিলিটি থাকে প্রায় 48 ঘন্টা, অর্থাৎ ও কিন্তু সবল এবং সতেজ থাকে 48 ঘন্টা। তাহলে এখানে কি বললাম, যে অ্যাম্পুলাতে কি করে, অ্যাম্পুলাতে তোমার যে সেকেন্ডারি উৎসাহিত সেটা ওয়েট করে কার জন্য, স্পার্মের জন্য। এবার যদি নিষিক্ত হয়ে যায় তাহলে সেখানে ভ্রূণ গঠন, জাইগোট থেকে ভ্রূণ গঠন, ভ্রূণ থেকে তখন আস্তে আস্তে মূলা ব্রাসলা, এগুলো থেকে কি হয়, মূলা ব্রাসলা এগুলো থেকে তখন একটা পরিণত বেবিতে তৈরি হয়। কিন্তু যদি স্পার্ম দ্বারা এটা নিষিক্ত না হয় তাহলে কি হয়, সেখানে যে সেকেন্ডারি উৎসাহিতটা কি হয়, জলের গাত্রে আসে, সেই জলের গাত্রে এসে তখন যে মেয়েদের যে মেন্স পিরিয়ড, সেই পিরিয়ডের মাধ্যমে কি হয়, এই সেকেন্ডারি উৎসাহিতটা এবং পোলার বডি সহ কিন্তু রক্তপাত মাধ্যমে সেটা দেহের বাইরে বেরিয়ে আসে। এটা হচ্ছে ঘটনা। তাহলে এখানে আমি বললাম যে যদি স্পার্ম দ্বারা নিষিক্ত হয় গৌণ উৎসাহিত বা সেকেন্ডারি উৎসাহিতটা, তাহলে কিন্তু ওভামটা হবে বা উদ্ভিদটা গঠন হবে। এটা কোথায় হচ্ছে, এটা হচ্ছে অ্যাম্পুলাতে, ফ্যালোপিয়ান টিউব বা ডিম্বনালীর যে অ্যাম্পুলা অংশ, সেখানে কিন্তু নিষিক্তকরণটা হয়। আর যদি না হয় তাহলে কি হয়, তাহলে এই সেটা হবে না, ওভামটা বা উদ্ভিদটা গঠন হবে না। এই অংশটা কি হয়, এই অংশটা পোলার বডি সহ কি হয়, পোলার বডি সহ তখন মেয়েদের যে মেন্স পিরিয়ড, সেই মেন্সের মাধ্যমে কিন্তু এটা গৌণসারটা দেহের বাইরে বেরিয়ে আসে। তাহলে এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে উজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে আমরা জানলাম যে কিভাবে ডিম্বাণু মাতৃকোষ থেকে একটা ডিম্বাণু তৈরি হচ্ছে। তাহলে একই রকম ভাবে বলি যে স্পারমাটোজেনেসিস, উজেনেসিস সেম প্রক্রিয়া, একটু ডিফার করছে কোথায়, এই জায়গাতে একটু ডিফার করছে, বাকিগুলো একই, যে ধাপগুলো প্রায় কি একই, মাল্টিপ্লিকেশন, গ্রোথ, ম্যাচুরেশন, এখানে একই রকম সেম পেয়েছি। এবং সেখান থেকে কি করছি, এখান থেকে আমরা পেলাম ডিম্বাণু মাতৃকোষ, ওখানে শুক্রাণু মাতৃকোষ, এখানে পেলাম ওগোনিয়া, ওখানে পেয়েছিলাম স্পারমাটোগোনিয়া, এখানে পেলাম প্রাইমারি উৎসাহিত, ওখানে পেয়েছিলাম প্রাইমারি স্পারমাটোসাইট, এখানে পেলাম সেকেন্ডারি উৎসাহিত, ওখানে পেয়েছিলাম সেকেন্ডারি স্পারমাটোসাইট, এখানে পেলাম উটিড, ওখানে পেয়েছিলাম স্পারমাটিড। সো টার্ম সব একই রকম, টার্মগুলো প্রায় কি একই রকম এবং ধাপগুলো প্রায় একই।
তাহলে একটা যদি আমরা প্রক্রিয়া করে নিই তাহলে তারপরটা কী হবে, অনেকটা সহজ হয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর না বুঝতে যদি পারো, কোনো জায়গায় প্রবলেম হয়, তাহলে বারবার ভিডিওটা দেখবে, আশা করি তখন ক্লিয়ার হয়ে যাবে। তো জিনিসগুলো ভালোভাবে জানবে, বুঝবে, তারপরে কিন্তু পড়বে। তো আজকের মতো এখানেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং বাড়িতে পড়াশোনাটা করো। ঠিক আছে।